এই যে ট্রেন ঢুকে গেছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ব্রহ্মদত্ত ট্রেনে উঠি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে বালি স্টেশনে। ট্রেনে উঠে বসার জায়গা পেয়ে গেছি। আমরা স্টেশন থেকে বেরিয়ে এসেছি। এই সামনে হচ্ছে অটো স্ট্যান্ড। এখান থেকে চলুন তাহলে আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে। এইসব দৃশ্য দেখতে দেখতে আপনারা আসলেও দেখবেন, খুব ভালো লাগবে। চলুন তাহলে এবারে আমরা মন্দিরে প্রবেশ করি। ব্রহ্মদত্ত মন্দির, মন্দিরের দুপাশে দুটি ছোট মন্দির আছে, একটি গণেশ ঠাকুরের, অপরটি কপিল মুনির। অনেক কষ্টে ভিড় ঠেলে মন্দিরের সিঁড়িতে পৌঁছানো গেছে। মন্দিরের গেটের দুপাশে দুটো বাতি স্তম্ভ রয়েছে, যেমন দক্ষিণ মহারাষ্ট্রের পুনে শহরের নারায়ণপুরের বাসিন্দা। সর্বসাধারণের জন্যে উন্মুক্ত নয়, সেটা তালাবন্ধই থাকে, তার জন্যে বিশেষ আজ 15ই আগস্ট 2024 বৃহস্পতিবার। আজ 78তম স্বাধীনতা দিবস সারা দেশে ধুমধামের সঙ্গে পালন করা হচ্ছে। আমি এখন রয়েছি হুগলি স্টেশনে। আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। থাম্বনেল থেকে বুঝতে পারছেন আমি যাচ্ছি হুগলি জেলার বনমালীপুরে। হুগলি জেলার সবচেয়ে বড় মন্দির ব্রহ্মদত্ত ধাম দর্শন করতে। আমি এখন যাব হুগলি স্টেশন থেকে বারুইপাড়া স্টেশন। প্রথমে আমাদের যেতে হবে বালি স্টেশন। বালি স্টেশনে আমাদের ট্রেন চেঞ্জ করে হাওড়া বর্ধমান কড লাইনে ট্রেন ধরে বারুইপাড়া স্টেশনে নামব। হুগলি থেকে বালি স্টেশনের দূরত্ব 29 কিলোমিটার, সময় লাগবে 40 মিনিট। আর হুগলি থেকে বালির মাঝখানে 11টা স্টেশন আছে। একটা থ্রু ট্রেন আসছে, আমরা একটু সাইড হয়ে যাই, কারণ এই ট্রেনটা এখানে স্টপেজ নেই, এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাবে। এই যে ট্রেন ঢুকে গেছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। ব্রহ্মদত্ত ধাম এর আগেও আমি গেছি, কিন্তু আমি গেছি মোটরসাইকেলে, বাইকে করে, কিন্তু এবারে যাচ্ছি পুরোটা ট্রেনে করে। হুগলি জেলার সর্ববৃহৎ এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির এই ব্রহ্মদত্ত ধাম। কিভাবে যাওয়া যায়, কি কি দেখার আছে, সব কিছুই এই ভিডিওতে আপনাদের বলবো, তাই এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আমাদের ট্রেন ঢুকে গেছে, ট্রেনে উঠি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে বালি স্টেশনে। ট্রেনে উঠে বসার জায়গা পেয়ে গেছি। আমরা বালি স্টেশনে নেমে গেছি। ট্রেন আমাদের বালি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমাদের যেতে হবে 5 নম্বর স্টেশনে। আমাদের ট্রেন আমাদের এখানে নামিয়ে দিয়ে নিজের গন্তব্যে চলে গেল। আমরা হেঁটে হেঁটে বালি স্টেশন থেকে এবার 5 নম্বর প্ল্যাটফর্মে যাব, কারণ ওখানেই কড লাইন লোকালগুলো আসে। আমরা এই ওভারব্রিজ দিয়ে যাবো না, অনেকটা সিঁড়ি উঠতে হবে, আন্ডার পাস হয়ে যাব। 5 নম্বর প্ল্যাটফর্মে উঠেই আমরা ট্রেন পেয়ে গেছি, আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন বালি থেকে যাব বারুইপাড়া। বালি থেকে বারুইপাড়ার দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার, আর এর মাঝখানে 5টি স্টেশন আছে, সময় নেবে 20 মিনিট মতো। চলুন তাহলে যাওয়া যাক বারুইপাড়া নেবে, সেখান থেকে কিভাবে কি যাচ্ছি সমস্তটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমাদের ট্রেন আমাদের বারুইপাড়া স্টেশনে নামিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল। আমরা এবার পিছন দিকে হেঁটে বারুইপাড়া স্টেশন থেকে বেরোবো এবং কিভাবে কি অটো পাওয়া যায় সেইটা দেখব। চলুন তাহলে যাওয়া যাক, বাইরে বেরিয়ে অটো দেখি। স্টেশনে ওভারব্রিজ থাকলেও সবাই দেখছি একেবারে সামনে থেকে লাইন পেরিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা স্টেশন থেকে বেরিয়ে এসেছি। এই সামনে হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকেই অটো ধরবো। বারুইপাড়া স্টেশন থেকে একটা অটো করে আমরা ব্রহ্মদত্ত ধাম বনমালীপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। এই বারুইপাড়া স্টেশন থেকে বনমালীপুরের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। স্টেশন থেকে ব্রহ্মদত্ত ধাম মন্দিরের সামনে অবধি ভাড়া হচ্ছে 20 টাকা, আর যদি আপনারা মোড়ের মাথায় নেমে যান তাহলে 15 টাকা। আমরা যদিও মন্দিরের সামনে নামবো বলেছি,
তবে মন্দিরের সামনে যাওয়াটাই বয়স্ক লোকেদের পক্ষে সুবিধা হবে, কারণ বনমালীপুর মোড় থেকে যে রাস্তাটা মন্দির অবধি গেছে সে রাস্তাটা কাঁচা, এবড়ো খেবড়ো, এবং বর্ষার সময় জল জমে আরও অসুবিধার সৃষ্টি হবে। সেই জন্যে 5 টাকা বেশি ভাড়া দিয়ে একেবারে মন্দিরের সামনে যাওয়াই আমার মতে সেটাই ভালো হবে। এই রাস্তাটা বরগাছিয়া লক্ষণপুর সিঙ্গুর রোড, এটা রাজ্য সড়ক, রোড নম্বর 31। দুধারে দৃশ্য দেখতে দেখতে আমরা বনমালীপুর ব্রহ্মদত্ত ধামের উদ্দেশ্যে চলে যাচ্ছি। দুধারে সবুজে সবুজ ফাঁকা মাঠ, খুব সুন্দর রাস্তাটা। চলুন তাহলে আমরা এগিয়ে যাই মন্দিরের দিকে। এইসব দৃশ্য দেখতে দেখতে আপনারা আসলেও দেখবেন, খুব ভালো লাগবে। আমরা বনমালীপুর মোড় থেকে ডান দিক নিয়ে মন্দিরের রাস্তা ধরে নিয়েছি। এই রাস্তাটা কাঁচা রাস্তা এবং এবড়ো খেবড়ো, তবে বেশিক্ষণ মোড় থেকে সময় লাগে না মন্দির পৌঁছাতে, হেঁটে 2-3 মিনিট লাগে। অনেকেই হেঁটে যাচ্ছে, শীতকাল হলে কোনো অসুবিধাই নেই। আপনারা আসলে এই মোড়ে নেবে হেঁটেও চলে আসতে পারবেন। এই বাঁ দিকে বিশাল মন্দিরটা দেখা যাচ্ছে। অটো থেকে নেবে এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে অনেক দোকান রয়েছে, আপনারা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। মন্দিরের সামনে এই রাস্তাটা বাঁধানো, খুব সুন্দর। এই বাঁধানো রাস্তার দুধারে 2 হুইলার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এখানে পার্কিংয়ের প্রচুর জায়গা, 2 হুইলার 4 হুইলার পার্কিং করতে কোনো অসুবিধা নাই। এটা 2 হুইলার পার্কিং, আর মন্দিরের ওই পাশটা 4 হুইলার পার্কিং। চলুন তাহলে এবারে আমরা মন্দিরে প্রবেশ করি। সামনে অনেকটা ফাঁকা জায়গা, খুব সুন্দর লাগছে এইখানটা এসে। চলুন তাহলে এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এটা মূল গেট, গেটের সামনে মন্দিরের অনুষ্ঠান সূচি এবং খোলা বন্ধের সময় দেওয়া আছে। আজ মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আমার তো মনে হচ্ছে প্রায় 4-5 হাজার ভক্ত সমাগম হয়েছে। প্রচুর ভিড়, প্রচুর আওয়াজ হচ্ছে, জানি না ভিডিওর সাউন্ড কেমন আসবে। সামনে বিশাল ব্রহ্মদত্ত মন্দির, মন্দিরের দুপাশে 2টি ছোট মন্দির আছে, একটি গণেশ ঠাকুরের, অপরটি কপিল মুনির। অনেক কষ্টে ভিড় ঠেলে মন্দিরের সিঁড়িতে পৌঁছানো গেছে। মন্দিরের গেটের দুপাশে 2টো বাতি স্তম্ভ রয়েছে, যেমন দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে দেখা যায়। এগুলোতে 108টি করে বাতি জ্বলে। আর এই যে সামনে ভিড়টা দেখছেন, এটা হচ্ছে ভোগ পাওয়ার ভিড়। এঁকে বেঁকে আমার তো এখন মনে হচ্ছে 6-7 হাজার বোধহয় লোক হয়েছে। এটা কপিল মুনির বিগ্রহ। চলুন তাহলে এবার আমরা মন্দিরের প্রধান দরজা দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করে সব কিছু দেখি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এবার মূল দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করছি। দেখুন কি সুন্দর কারুকার্য করা এই দরজাটা, খুব সুন্দর লাগলো এই দরজাটা দেখতে। দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে প্রথমেই একটা বিরাট গোলাকার জায়গা, অনেকটা বড়, নিজেটা পুরো মোজাইক করা, খুব সুন্দর। চারিদিকে আলো লাগানো আছে, এত বড় যে চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। ওই দূরে সামনে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি রয়েছে, আমরা সেই দিকে এগিয়ে যাব। সামনে একটা বড় ঘন্টা, সবাই এই ঘন্টা বাজাচ্ছে, বাজিয়ে সামনের দিকে এগোচ্ছে। ঘন্টার পরেই এখানে একটা শ্বেতপাথরের কচ্ছপ। হিন্দু মতে বিশ্বাস করা হয় কচ্ছপ ভগবান বিষ্ণুর অবতার।
আর একটু সামনের দিকে এগুলেই এখানে যজ্ঞকুণ্ড রয়েছে, এখানে যজ্ঞ হয়। আজকে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, ভক্তরা সবাই মন্দিরের সামনে বসে বসে ভগবানের দর্শন করছে। চলুন তাহলে এবারে মূল বিগ্রহটাকে দর্শন করি। মূল বিগ্রহের সামনে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, আমরা আস্তে আস্তে বিগ্রহের সামনে এগিয়ে আসছি। এই মন্দিরটি নির্মাণ করেছেন একজন মারাঠি সদ্গুরু মহারাজ নারায়ণজী মহারাজ। ইনি সংকল্প করে ভারতবর্ষের 4 কোণে 4টি মন্দির নির্মাণ করেছেন, মন্দির বা ধাম। এই নারায়ণজী মহারাজ মহারাষ্ট্রের পুনে শহরের নারায়ণপুরের বাসিন্দা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই অঙ্গে মূর্তি, বিশাল মূর্তি, খুব লম্বা এই মূর্তিটি শ্বেতপাথরের। এইখানে এই পালকিটা রয়েছে, মনে হয় আজ বৃহস্পতিবার। এই পালকি করেই ভগবানকে সারা মন্দির প্রদক্ষিণ করানো হয়। সামনে এই চরণ রয়েছে ভগবানের, আমরা সেটাও দর্শন করলাম, ফুল দিয়ে সাজানো, খুব সুন্দর। 4 ধামের প্রথম ধাম শিবদত্ত ধাম, এটি মধ্যপ্রদেশে অবস্থিত। এরপরে দ্বিতীয় ধাম অনুসুয়া ধাম, এটা কন্যাকুমারীতে অবস্থিত। তৃতীয় হচ্ছে এখানকার ব্রহ্মদত্ত ধাম, আর চতুর্থ হচ্ছে অত্রি ধাম উত্তরাখণ্ডে। এখন 2:45 বাজে, এখানে সময়সূচি দেয়া রয়েছে মন্দিরের ভিতরেও। চলুন এবার তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোরে গিয়ে শিবলিঙ্গটা দেখে আসি। এখানে একটা খুব সুন্দর শিবলিঙ্গ রয়েছে, এইটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে, আমরা সেটা দর্শন করতে এসেছি। এখানেও প্রচুর মানুষের ভিড়। আর একেবারে উপরে ব্রহ্মার একটি মূর্তি আছে, সেইটা কিন্তু সকলকে দর্শন করতে দেওয়া যায় না, বিশেষ পারমিশন করে দেখতে হয়। আমাদের দর্শন হয়ে গেল শিব ঠাকুর এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দর্শন করে এখন আমরা বাইরের চাতালে এসে দাঁড়িয়ে আছি। আমার পিছনে এই দোতলায় ব্রহ্মা ঠাকুরের একটি বিগ্রহ আছে, সেইটা কিন্তু সর্বসাধারণের জন্যে উন্মুক্ত নয়, সেটা তালাবন্ধই থাকে। তার জন্যে বিশেষ কর্তৃপক্ষর কাছে পারমিশন নিয়ে তবেই তার দর্শন পাওয়া যায়। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে বিনামূল্যে ভোগ প্রসাদ এখানে পাওয়া যায়। কিন্তু মানুষের যে লম্বা লাইন, সামনে থেকে শুরু করে এই লাইন ঘুরে ঘুরে, আমার মনে হয়েছে, এটা আমার নিজস্ব ব্যাপার, যে বয়স্ক লোকেদের পক্ষে এত লাইন দিয়ে কুপন সংগ্রহ এবং তারপরে এত লাইন দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করা একটু চাপের ব্যাপার হয়ে যাবে মনে হচ্ছে। এখন বিকেল 4টে বেজে গেছে, এখনও দেখুন প্রচুর মানুষ ভোগের জন্যে লাইন দিয়ে আছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।